এটা জানো, দেখেছো কোনোদিন? এটা হচ্ছে ফোলিস ক্যাথিটার। ঠিক আছে, ফোলি একজন সায়েন্টিস্ট যিনি এটাকে প্রথম ডিজাইন করেছিলেন, তার নামে ফোলিস ক্যাথিটার। বেসিক্যালি ইটস আ ইনডুয়েলিং ক্যাথিটার, ইনডুয়েলিং ইউরিনারি ক্যাথিটার। যখন পরীক্ষায় তোমাকে দেবে হোয়াট ইজ দিস, তুমি বলবে দিস ইজ অ্যান urinary catheter of the indwelling type by indwelling urinary catheter. Do you know any other name, or do you know the specific name of this catheter? So it's Foley's catheter. আচ্ছা, ইনডুয়েলিং কেন বলা হয়? ইনডুয়েলিং কথাটার মানে কি? যেটা ভিতরে ডুয়েল করবে, মানে থাকবে। মানে সিম্পল রাবার ক্যাথিটার যেগুলো বা সিম্পল প্লাস্টিকের ক্যাথিটার যেগুলো, সেগুলো হচ্ছে আমি ঢুকিয়ে দিলাম, ব্লাডার রিলিফ করে দিলাম, বার করে নিলাম। যেগুলো অনেক সময় পেশেন্টকে যাদের ক্রনিক রিটেনশন হয় তাদের বাড়িতে বলা হয় যে ওই রাবার ক্যাথিটার, সিম্পল রাবার ক্যাথিটার বাড়িতে রাখবে, গরম জলে ফোটাবে, ওইটা দিয়ে নিজেই এ করে ঢুকিয়ে ইউরিন হয়ে গেলে খুলে দেবে। এটাকে সেলফ ক্যাথিটারাইজেশন বলা হয়। এটা অনেক পেশেন্ট করে থাকে। সেগুলো বার করে নেয়, ওটা ভিতরে রাখা যায় না, কারণ নিজেই বেরিয়ে চলে আসবে। এটার ব্যবস্থা হচ্ছে এটা রেখে দিলে এটা ভিতরে থেকে যাবে, এটা নিজে বেরিয়ে আসবে না। দ্যাটস ওয়াই ইটস কল্ড ইনডুয়েলিং ক্যাথিটার। সেটা কীরকমভাবে এনশিওর করবো আমরা? নিচে থাকার এটার মধ্যে অ্যাকচুয়ালি, যদিও এটা একটা সিম্পল টিউব দেখা যাচ্ছে, এটার মধ্যে অ্যাকচুয়ালি দুটো চ্যানেল আছে। একটা মোটা বড় মেন চ্যানেল যার মধ্যে দিয়ে ইউরিন বেরোচ্ছে, বা আমি যদি কিছু পুশ করি সেটা দিয়ে ঢুকছে। আর একটা সরু চ্যানেল আছে, খুব সরু চ্যানেল, সেটা দিয়ে, এটা দেখো ভালো করে, এই জায়গাটাতে একটা এক্সট্রা শীট আছে। ওই সরু চ্যানেলটা এই শীটটার মধ্যে গিয়ে খুলছে। ওই চ্যানেলটার মুখটা হচ্ছে এখানে, আর এইটা হচ্ছে ইউরিনারি ব্লাড, মানে ইউরো ব্যাগ, যেখানে গিয়ে ইউরিনটা জমা হবে, তার যে কানেক্টারটা সেটা লাগবে এটার সাথে। ঠিক আছে, আর এইটার সাথে ওই সরু চ্যানেলটা আছে, যে চ্যানেলটা পাশ দিয়ে গেছে, দিয়ে এই বাইরে এইখানটাতে ওপেন করেছে। কীরকম? একটা কাগজ দাও। এইটা যদি টিউবটা হয়, এই আমরা টিউবের টিপ দেখছি, এখানে ফুটো আছে সাইডে, এইখানে এরকমভাবে শীতটা আছে। এই চ্যানেল দিয়ে আমি যদি ফুলিয়ে দিই, এইটা এরকমভাবে ফুলে বেলুনের মতো ফুলে উঠবে। কেমন? ফুলে উঠলে কি হবে? তখন ওটা ভিতরে থেকে যাবে, ওটা ইন্টারনাল ইউরিনারি মেটাস দিয়ে টেনে বেরিয়ে আসবে, এখানে থেকে যাবে। সেই জিনিস একটা চ্যানেল হলেই তো হবে। এটা তো একটা, যে মূল লুমেনটা, তার চারপাশে আরেকটা শীত আছে। ঠিক আছে, সেই শীতের একটা কানেক্টিং সরু চ্যানেল এখানে আছে, সেটা এখানেই ওপেন করছে। আমি কি করব? যখন আমি ক্যাথিটার করব, কি করব? হাতে অ্যাসেপটিক প্রিকশন, হাত সাবান দিয়ে ভালো করে ধুলাম, স্পিড ফিট জানে আর নিলাম, নিয়ে আমি গ্লাভস পরে, গ্লাভসের এখানে সাধারণত লোকাল অ্যানেস্থেসিয়া করতে হবে, নাহলে পেশেন্ট ব্যথা পাবে, কোঅপারেট করবে না। আমি গ্লাভসের ওপরে এখানে একটু লিগনোকেন জেল দেবো, জাইলোকেন জেল দেবো, সাধারণত 1% দেওয়া হয়, দিয়ে এটাকে আমি লুব্রিকেট করে নিলাম। করে নিয়ে পেশেন্টের পেনিস ধরে, ধরো এটা যদি পেনিসটা হয়, সেটা ধরে টানতে হবে সোজা করে, যেমন নর্মাল ফ্ল্যাসিড অবস্থা থাকে সেভাবে ঢুকলে, যেহেতু এটা এরকমভাবে চ্যানেলটা, সেহেতু ওটা যাবে না, আটকে যাবে। আমাকে পেনিসটা ধরে সোজা এরকম করে টেনে নিতে হবে যতটা স্ট্রেট হয়, দিয়ে আমি এটাকে আস্তে 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 ইন্ট্রোডিউস করে দেবো। এটাকে যেমন লুব্রিকেট করব, তেমনি এক্সটার্নাল ইউটেরাসের মুখে, এক্সটার্নাল ইউরেথাল মিয়েটাসের মুখেও আমি একটু জেলি দিয়ে দেবো, যাতে ওই জায়গাটা লোকালি একটু অ্যানেস্থেটিক হয়ে থাকে। প্লাস আমি যখন ঢুকাচ্ছি তখন মুখের সাথে ওই জেলটা ভিতরে যাচ্ছে, সো ইট বিকামস পেনলেস। আস্তে 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 আমি ঢুকিয়ে দিলাম। আমার মোটামুটি একটা হিসেব আছে, এক্সট্রা মানে পেনাইল লেন্থ কতটা বা ব্লাডার অবধি কতটা যায়, ততটা যাওয়ার পর আমি ঢোকানোর পর আমি খেয়াল রাখবো কি একটা সময় দেখবো আমি এখান দিয়ে ইউরিনটা আসছে। ঠিক আছে, যদি আচ্ছা পরে আসছি, ঢুকিয়ে দিলাম, যখনই ব্লাডারের ভিতরে এটা ঢুকলো, এই ফুটোটা যখনই ব্লাডারের ভিতরে গেল, তখন এখান দিয়ে ইউরিন ড্রেন করতে শুরু করবে, এটা থেকে
এটা হচ্ছে মেন লুমেন। আমি একটা কিডনি ডিশের মধ্যটাকে কালেক্ট করতে পারি, যদি আমার কোনো টেস্ট করার দরকার থাকে আমি সেখান থেকে স্যাম্পল কালেকশন করব। যদি সেরকম আমার কোনো উদ্দেশ্য না থাকে, আমি যখনই দেখছি ওটা আসছে আমি সঙ্গে সঙ্গে ইউরো ব্যাগ, যেটা ইউরো ব্যাগের কানেক্টের সাথে এটাকে কানেক্ট করে দিচ্ছি। পুরো ইউরিনটা গিয়ে আস্তে আস্তে ইউরো ব্যাগ জমা। ইউরো ব্যাগটা অনেকটা এরকম দেখতে, এটা ইউরো ব্যাগ নয় কিন্তু অনেকটা এরকম দেখতে, ঠিক আছে। তার এখানে আরেকটা ভেন্ট থাকে, সেটা খুলে দিলে কি হবে, এখান দিয়ে ইউরিনটা এখানে জমা হচ্ছে আর এই ভেন্ট দিয়ে এয়ারটা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, দিয়ে এটা ভরে গেল। আমি ব্লাডারটা মোটামুটি ক্লিয়ার করে ফেললাম। তখন আমি কি করব, বাইরে থেকে এটাকে একটু ম্যানিপুলেট করবো, এদিক ওদিক করে দেবো। যদি এদিক ওদিক কোথাও জমে থাকে, দেখছি আর আসছে না, তখন আমি কি করব, এবার আমার সেলফ রিটেনিং করার খেলা। ইন্ডোলিক আমি ভাবে কি করব, তখন আমি এইটা দিয়ে পুশ করব। কি পুশ করব, নর্মাল স্যালাইন, ঠিক আছে। কতটা করব সেটা এখানে লেখা থাকবে। এই যে ক্যাথেটারটা এইখানে ইউজুয়ালি অ্যামাউন্টটা লেখা থাকে, যে 5, এখানে লেখা আছে 5 to 15 ml। হ্যাঁ, তার মানে এতটা জল আমি এখানে দিয়ে সেফলি পুশ করতে পারি নর্মাল সাইজ। এটা আমার মনে হচ্ছে এটা কত সাইজ, এক সেকেন্ড, 12 সাইজ। এটা অনেক ছোট, পেডিয়াট্রিক। এটা অ্যাডাল্টদের যেটা হয় সেটা সাধারণত 16 বা 18 সাইজের হয়, 16 বা 18 গেজের হয়। ওটা আর একটু বড় হয়, এটা মোটাও হয় আর একটু লম্বাও হয়, ঠিক আছে। তো যা হোক, যেটাই হোক, তুমি এখানে যখনই তোমাকে ইনস্ট্রুমেন্টটা দেবে, তুমি তো দেখে নেবে প্রথমে একটু উল্টে পাল্টে, তোমাকে অন্তত 15 সেকেন্ড কি 30 সেকেন্ড সময় দেবে ওটাকে দেখে নেওয়ার জন্য। তখন তুমি দেখে নেবে এটা কত নম্বর। এই যে এটা 12 FG লেখা আছে, এটা 12 ফ্রেঞ্চ গেজ, 12 নম্বর ক্যাথেটার। এটা অ্যাডাল্টদের সাধারণত যেগুলো দেওয়া হয়, যেটা তোমাকে দেবে ইউজুয়ালি, সেটা হচ্ছে আইদার 16 বা 18 নম্বর হবে, লেখা থাকবে এখানে। তার চেয়ে যেটা বড় কথা, তুমি নিচে এমএলটা দেখে নেবে। এটা দেখো 5 to 15 ml লেখা আছে, এটা হচ্ছে ওই বাল্বের ক্যাপাসিটি। তোমাকে যেটা দেবে সেটা হচ্ছে 30 ml থাকবে। সাধারণত অ্যাডাল্ট ক্যাথেটারগুলোতে 30 ml থাকে, ঠিক আছে। সেটা দেখে নেবে, এটা দেখলে তোমাকে এক্সামিনার কিচ্ছু মনে করবে না। তুমি 30 ml নর্মাল স্যালাইন নিয়ে এখান দিয়ে ওটাকে পুশ করে দিলে, একটা 50 cc সিরিজ নিলে 30 ml নর্মাল স্যালাইন এখান দিয়ে পুশ করে দিলে। পুশ করলে কি হবে, এইখানটায় এই যে মানে এক্সটার্নাল শিটটা আছে, এইটা ফুলে একটা বেলুনের মতো হয়ে যাবে। এই জায়গাটা টিপটা এরকমই থাকবে, কিন্তু এইখানে একটা এরকম বেলুনের সৃষ্টি হবে। হলো, তুমি 30 ml পুশ করে দিয়েছো, দিয়ে তুমি জেন্টলি এটাকে টেনে দেখবে যে আটকাচ্ছে কিনা। যদি বেলুন ফুলে থাকে তাহলে তুমি টানতে পারবে, একটা জায়গায় ওটা আটকে যাবে, মানে বেলুনটা ওটাকে ওখানে ধরে রেখেছে। এই হয়ে গেল সেলফ রিটেনিং ক্যাথেটার। তখন তুমি বাইরে এটাকে আগেই কানেক্ট করেছো, সেটা দেখে নিলে সব ঠিকঠাক আছে কিনা। তোমার কোনো সেলাই করা, বাঁধা ছাদা কিচ্ছু করার দরকার নেই, ও নিজেই নিজের জায়গায় থেকে যাবে, ঠিক আছে। যদি নর্মাল স্যালাইন তোমার হাতের কাছে না থাকে, তুমি খুব একটা রিসোর্স কেয়ার সিচুয়েশনে আছো, একটা হেলথ সেন্টারে আছো, বা কোনো যুদ্ধক্ষেত্রে আছো, বা কোনো একটা পাহাড় পর্বতে ধস নেমেছে, সেখানে টেম্পোরারি তুমি কোনো ক্যাম্প করতে গেছো, এরকম যদি কোনো জায়গা থাকে যে নর্মাল, যেভাবেই হোক তোমার হাতে নর্মাল স্যালাইন নেই, আছে সেটা এইভাবে নষ্ট করার মতো অত নেই, তুমি ইউ ক্যান ইউজ দ্য পেশেন্টস ওন ইউরিন অলসো। কেমন, যে ইউরিনটা বেরোলো সেইটা থেকেই তুমি 30 ml বার করে নিয়ে পুশ করে দাও এটা ফোলানোর জন্য। কারণ ব্লাডটা, এই বেলুনটা যদি ফেটেও যায়, ওর নিজের ইউরিন মিশবে, কাজে ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই। সো ইন দ্য অ্যাবসেন্স অফ নর্মাল স্যালাইন ইউ ক্যান ইউজ দ্য পেশেন্টস ইউরিন অলসো। হলো, লাগিয়ে দিয়েছি আমি। এটা হচ্ছে মেল ইউরেথ্রার কথা বললাম। যদি ফিমেল ইউরেথ্রা হয় তাতে তো অসুবিধা নেই, 4 সেন্টিমিটার মাত্র লেন্থ, তুমি ঢুকিয়ে দিলে সেল রিটেনিং করে দিলে থেকে গেল। আচ্ছা, এরপর আসছে কখন আমি খুলবো, কতদিন এটা রাখা যায়। একটা ফোলিস ক্যাথিটার ক্যান বি কেপ্ট ইন সিটু ফর আপ টু 4 উইকস, 1 মাস। কিন্তু 1 মাস আমরা রাখি না, আমরা সাধারণত 3 সপ্তাহ, যদি রাখতেই হয় ক্যাথিটার, তাহলে 3 সপ্তাহ বাদে চেঞ্জ করে দেওয়া হয়। কেমন, তার আগেই যদি ক্যাথিটার উইথড্রয়ালের মতো সিচুয়েশন হয়ে যায় তাহলে তো আমরা খুলেই দেবো। কিন্তু যদি দেখা যায় যে না 1 মাসের পরেও ক্যাথিটারটা রেখে দিতে হচ্ছে, একটা ক্রনিক মানে সিভিয়ার একটা বিনাইন হাইপারপ্লেসিয়া প্রস্টেট আছে, যেটা অপারেশন করা যাচ্ছে না কোনো কারণে, পেশেন্টকে ক্যাথিটারই রেখে দিতে হবে আমাকে বরাবর, সেক্ষেত্রে আমি 3 সপ্তাহ অন্তর অন্তর ক্যাথিটারটা জাস্ট চেঞ্জ করে দেবো। আমি স্টেরাইল ওয়েতে ওটাকে রিমুভ করবো, স্টেরাইল ওয়েতে একটা নতুন ভরে দেবো। কেন 4 সপ্তাহের হিসেবটা কেন না, এই যে টিপটা থাকে
ইউরিন তো কনসেন্ট্রেটেড হয়ে থাকছে বা সবসময় একটা স্ট্যাসিস হয়ে আছে সেখানে, ওর মধ্যে যে ক্যালসিয়াম সল্টগুলো আছে, অক্সালেট সল্টগুলো আছে, বিশেষ করে ফসফেট যেগুলো আছে, সেগুলো আস্তে আস্তে এই টিপের উপর প্রেসিপিটেট করতে থাকে। তুমি যাদের বাড়িতে ধরো জলের আয়রন খুব বেশি, আমাদের অনেকেই ডিপ টিউবওয়েল থেকে জল আসে, অনেক বাড়িতেই জলে আয়রন বেশি, তুমি যদি এক বালতি জল প্লাস্টিকের পলিথিনের বালতিতে তুমি 5 দিন রেখে কোথাও একটা চলে এসছো, 5 দিন বাদে যদি জলটা দেখতে দেওয়া ফেলে দেবে, দেখবে সাদা সাদা নুনের মতো জমে আছে নিচে। তারপর জলের মধ্যে এমনি যে মিনারেল ক্যালসিয়াম সালফেট বা ইত্যাদি সল্ট যেগুলো আছে সেগুলো ওইভাবে প্রেসিপিটেট করে যায়, তলাতে একটা সাদা হালকা একটা সেডিমেন্টের মতো পড়ে থাকে তলার দিকটায়। তো সেই রকমই এটা থাকতে থাকতে তুমি 1 মাস এটাকে রেখে দিচ্ছ, ওই সল্টগুলো এই টিপগুলোতে একটু একটু করে জমতে থাকে। জমে তুমি যদি বেশি দিন রাখো, এইখানে একটা স্টোনের মতো ফর্ম করে যাবে। তখন কি হবে, তুমি আর এটাকে রিমুভ করতে পারবে না, ওটা সলিড একটা জিনিস, তুমি ওটাকে বার করতে পারবে না। তখন তোমার ব্লাডার ওপেন করে বার করা ছাড়া কোনো উপায় থাকবে না, এটা বিরাট মিউটিলেটিং একটা বাজে ব্যাপার হয়ে যাবে। সেই জন্য 3 সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করে, দেখা গেছে যে 3 সপ্তাহের মধ্যে সাধারণত অতটা বেশি হয় না। আচ্ছা, এবার হচ্ছে আমি রিমুভ করবো কিনা, ধরো আমার এমন একটা কন্ডিশন যাতে আমি ক্যাথেটারটা আমার রেখে দেওয়ার দরকার হবে না, তার আগেই খুলে দেওয়া যাবে। একটা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে পেশেন্ট ভর্তি হয়েছে, 5 দিন 7 দিন বাদে অনেকটা রিকভার করে গেছে, তা আমার তখন পেশেন্টকে এমনি আমি ডিসচার্জ করে দিচ্ছি, আমার মনে হচ্ছে পেশেন্ট পেচ্ছাপ নিজে নিজে করতে পারবে। আমি কি করে বুঝবো যে আমি খুলতে পারছি কিনা? 6 ঘন্টা অন্তর অন্তর এটাকে ক্ল্যাম্প করা হয়। ক্ল্যাম্প মানে কি, এই ক্যাথিটার দেয়া আছে, তুমি এই জায়গাটাকে একটা মানে বুলডগ ক্লিপ বলে ক্লিপ পাওয়া যায়, এমনি ক্লিপও ব্যবহার করা যায়, সেটা দিয়ে এই জায়গাটাকে আটকে দিলে, আটকে দিলে কি হবে, ইউরিন ড্রেন হতে পারছে না, ভিতরে জমে যাচ্ছে। নর্মালি 350 থেকে 400 ml ইউরিন যখন ব্লাডারে জমে একটা অ্যাডাল্টের, তখন ইউরিনের সেন্সেশনটা আসতে শুরু করে যে আমার পেচ্ছাপ পেয়েছে। তুমি সেটাকে 600 650 অব্দি আটকে রাখতে পারো। আচ্ছা, যেতে পারছো না বা ক্লাস চলছে, যেতে একটু দেরি হবে, তুমি আটকে রেখে দিবে, বাসে আছো, নামতে পারছো না, 600 650 অব্দি তুমি কষ্ট করে আটকে রাখতে পারবে। 750 800 যখন হয়ে যাবে, তখন তুমি আর কিছুতেই কিছু, আইদার ইউ হ্যাভ টু ইউরিনেট আর তোমার প্যান্টে হয়ে যাবে। ঠিক আছে? তো এইবার আমি যখন ক্ল্যাম্প করে দিচ্ছি, ব্লাডার ইউরিনটা জমছে, ব্লাডারে ইউরিনটা জমলে তার ওই সেন্সেশনটা আসছে কিনা পেশেন্টের পেচ্ছাপ পাচ্ছে কিনা, এইটা আমাকে দেখতে হবে। পেশেন্টকে বলতে হবে যে আপনার পেচ্ছাপ পেয়েছে কিনা আপনি বলবেন। এবার যদি ধর পেশেন্ট 3 ঘন্টার মাথাতে বললো ডাক্তার আমার পেচ্ছাপ পেয়েছে, বা সিস্টারকে ডেকে বললো আমার পেচ্ছাপ পেয়েছে, তখন আমরা বুঝলাম যে ব্লাডার ফিলিং হলে ওর আর্চটা আসছে বা ওর সেন্সেশনটা আসছে, হি অর শি মে হ্যাভ দ্য পাওয়ার টু ইউরিনেট। তখন আমি কি করবো, আমি খুলে দেবো না, আমি ক্ল্যাম্পটাকে খুলে দেবো, খুলে দিয়ে ইউরিনটাকে ড্রেন হতে দেবো, ওটা ব্যাগে গিয়ে জমা হয়ে গেল, আমি আবার ক্ল্যাম্প করে দিলাম। আবার একবার দেখবো যে সেকেন্ড টাইম ওরকম করে জমা হলে বুঝতে পারছে কিনা। যদি পরপর 2 বার পেশেন্ট ভাবে বলতে পারে, দেন উই রিমুভ দ্য ক্যাথেটার। আইডিয়ালি অনেক সময় একবার বলতে পারলেই খুলে দেওয়া হয়, নার্সিংহোমে হসপিটাল অনেক সময় অত 2 বার করে কেউ দেখে না, খুলে দেয়, কিন্তু সেটা করা উচিত না, আইডিয়ালি 2 বার দেখা উচিত। যদি ধরো 6 ঘন্টা হয়ে গেছে কিন্তু পেশেন্ট বলতে পারলো না, আমি 6 ঘন্টার বেশি ক্ল্যাম্প করে রাখবো না, কারণ হতেই পারে যে প্রচুর ব্লাড ইউরিন জমে গেছে কিন্তু পেশেন্টের সেন্সেশনটা নেই বলে পেশেন্ট বুঝতে পারছে না, সেক্ষেত্রে ওভার ডিস্টেনশন হচ্ছে, তাতে পেশেন্টের কষ্ট হবে, অন্য কমপ্লিকেশন হতে পারে। আমি 6 ঘন্টা অবধি যদি পেশেন্ট না বলতে পারে, আমি খুলে দেবো, খুলে ইউরিনটা ড্রেন হয়ে যেতে দেবো, দিয়ে আবার ক্ল্যাম্প করবো। এটাকে বলে ব্লাডার ট্রেনিং। পেশেন্টের সেন্সেশন আসছে না, অনেকদিন ধরে হয়তো ক্যাথিটারে আছে, বা পেশেন্ট খুব মরিবান্ড পেশেন্ট, মাসেল টোন খুব কম, আমি 6 ঘন্টা অন্তর অন্তর ক্ল্যাম্প করবো, হয়ে যেতে দেবো, যাতে এইভাবে আস্তে আস্তে এই ব্লাডার সেন্সেশনটা পেশেন্টের আবার ফিরে আসে। এবার ধরো প্রথমবারই পেশেন্ট বলতে পারলো, বা 2 বার 4 বার করার পর পেশেন্ট এখন বলতে পারছে, আমি ডিসিশন নিয়েছি আমি ক্যাথেটার খুলে দেবো। কিভাবে খুলবো? এইখান দিয়ে আমি একটা এমটি 50 cc সিরিঞ্জ ঢুকিয়ে দেবো, দিয়ে টেনে নেবো, সাক করে নেবো যে জলটা দেওয়া আছে এখানে, এই যে 30 ml নর্মাল স্যালাইন বা ইউরিন হোয়াটএভার ছিল, সেটাকে আই সাক আউট করে নিয়ে আমি আস্তে আস্তে টানবো। ব্লাডার ততক্ষণে চুপসে গেছে, ক্যাথেটারের মতো হয়ে গেছে, আস্তে 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 বেরিয়ে চলে আসবে। দিস ইজ দ্য প্রসিজার। এইবার একটা বলে রাখি, এটা টেক্সট টিউব টিচিং নয়, কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে, তুমি তো নার্সিংহোমে বা হসপিটালটা পড়ে ধরো
ভর্তি থাকা অবস্থায় খোলা যায়নি, এটা দিয়েই তুমি বাড়ি ছেড়ে দিয়েছো পেশেন্টকে। এবার বলে দিচ্ছ 3 সপ্তাহের মধ্যে খুলতে হবে, না হলে চেঞ্জ করতে হবে। পেশেন্ট ভাবছে যে খোলা যাবে, বা সে আদারওয়াইজ ঠিক হয়ে গেছে, খুব সম্ভবত খোলা হয়ে যাবে। ও তো তোমাকে ক্যাথিটার খোলার জন্য বাড়িতে রাখবে না, ও নার্সিংহোম থেকে একটা ছেলে পিলে গিয়ে কি একটা স্টাফকে ডেকে নিয়ে যাবে। এরা অনেক সময় কি করে, এত সব ঝামেলার মধ্যে যায় না, ওভার স্মার্ট হয় অনেকেই, গিয়ে কি করে একটা ব্লেড দিবা কাঁচিতে কুচ করে জায়গাটা কেটে দেয়। কেটে দিলে কি হবে, সাইড চ্যানেলে জলটা এমনি বেরিয়ে যাবে, টানাটুনির দরকার হবে না, জল বেরিয়ে যাবে, ওটা কোলাপস করে গেল, টেনে বার করে দিল। তাতে প্রবলেমটা কি হয়, অনেক সময় কি হচ্ছে, ক্যাথিটারটা ভিতরে আছে, এখানে ব্যাগটা ঝুলছে, একটা চাপের টানের মধ্যে আছে জিনিসটা, তুমি এখানটা কেটে দিলে, এটা তো রাবার, পাট করে এটাকে রিবাউন্ড করে ভিতরে ঢুকে গেল। বা এখানে কাটলে তবু হওয়ার চান্স কম, সে আরো স্মার্টলি এই জায়গাটায় কেটে দিল, ধরো এক্সটার্নাল মিয়েটাসের থেকে হয়তো 2 ইঞ্চি দূরে কেটে দিল, যেটুকু বেরোচ্ছে টুকু ঢুকে গেল ভিতরে। ওটা টান ছিল এরকম, যেই টানলে চলে গেল ভিতরে, তখন কি করবে তুমি? তোমার হাতে কিচ্ছু করার নেই, তোমাকে ওটিতে নিয়ে গিয়ে পেট খুলে ব্লাডার ভিতর থেকে ব্লাডার ওপেন করে বার করতে হবে। এটা কিন্তু খুব আনকমন ঘটনা নয়, ঘটে মাঝে মাঝে, ঠিক আছে? সুতরাং সবসময় নিয়ম হচ্ছে এখান থেকে সিরিঞ্জের জলটা বার করতে হবে, বার করে এটাকে খুলে বার করছে। এই হলো আমার ইন্ট্রোডাকশন এবং রিমুভালের নিয়ম। দুটো জিনিস আরও জানতে হবে। এক নম্বর হচ্ছে এটাকে কিভাবে স্টেরিলাইজ করা যাবে। আইডিয়ালি এটা স্টেরিলাইজ করার কথা না, বিকজ দিস ইজ আ ডিসপোজেবল থিং, তুমি ইউজ করবে, ফেলে দেবে। কিন্তু যদি কোনো রিসোর্স পুয়ার সেটিংয়ে তোমাকে কাজ করতে হয়, বা তুমি খুব পেরিফেরাল কোনো হেলথ সেন্টারে আছো যেখানে তোমার হাতে অত মতো নেই, বা পেশেন্ট খুব গরিব, তার পক্ষে আর একটা পুলিশ ক্যাথেটার কিনে আনাও তার পক্ষে একটা চাপ হয়ে যাবে, তুমি চাইছো যে এটাকে আমি ইউজ করবো, সেক্ষেত্রে সিডেক্স বলে একটা এজেন্ট পাওয়া যায়, CIDEX, খুব সম্ভবত গ্লুটারাল ডিহাইড। ওটা তোমাদের মাইক্রোবায়োলজির যে বইটা আছে, মাইক্রোবায়োলজির বই একবার দেখে নেবে, আমার মনে হচ্ছে গ্লুটারাল ডিহাইড, হ্যাঁ, সিডেক্সের মধ্যে এগুলোকে করা হয়, স্টেরিলাইজ করা হয়, ভিজিয়ে রেখে দেওয়া হয়। যেমন আমরা যে আপার জিআই এন্ডোস্কোপ যেগুলো ইউজ হয়, সেগুলো সাধারণত সিডেক্স দিয়ে স্টেরিলাইজ করা হয়। এখন আরও নতুন নতুন সব বেরিয়েছে এগুলো। এটা হচ্ছে স্টেরিলাইজেশনের ব্যাপার গেল। আর একটা হচ্ছে কখন তুমি ক্যাথিটার দেবে, কখন ক্যাথিটার দেবে, কতকগুলো হচ্ছে মানে পেশেন্টকে রেস্কিউ করার সিচুয়েশন, আর কতকগুলো হচ্ছে রুটিন সিচুয়েশন। রুটিন সিচুয়েশন কীরকম না, ইন্ট্রা অ্যাবডোমিনাল একটা বড় অপারেশন হচ্ছে, সেখানে তোমাকে 2 দিন 4 দিন ক্যাথিটার দিয়ে রাখতে হবে, কারণ পেশেন্টকে ওই ভয়েডিংয়ের স্ট্রেনটা দেওয়া চলবে না, পেশেন্ট পেচ্ছাপ করার মতো অবস্থাতেও থাকবে না, শুয়ে থাকবে, বা আমরা চাই ব্লাডার ফার ওই অঞ্চলটাকে একেবারে আপনি রিল্যাক্সড অবস্থায় রাখতে, সেখানে রুটিনলি একটা ক্যাথিটার দিয়ে রাখা হয়, ঠিক আছে? ধরো একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা অপারেশন, বা একটা পেপটিক পারফোরেশন হয়েছে, এগুলো অনেক বড় অপারেশন, বা হয়তো একটা পেটের মধ্যে একটা ম্যালিগনেন্সি পাওয়া গেছে, বিরাট বড় একটা মিউটিলেটিং অপারেশন হবে কিছু, সেই পেশেন্টকে আমাকে অন্তত 5 দিন 7 দিন একেবারে বেড বাউন্ড রাখতে হবে, এই পেশেন্টকে আমি রুটিনলি ক্যাথিটার করে রেখে দেবো, হলো। আর রেস্কিউ সিচুয়েশন কোনগুলো, পেশেন্টের একটা অ্যাকিউট রিটেনশন হয়ে গেছে, যেগুলো সবচেয়ে কমনলি হয়। একটা বয়স্ক মানুষ, প্রস্টেটিক হাইপারট্রফি আছে, হঠাৎ করে অবস্ট্রাকশন হয়ে গেছে, কোনোভাবেই পেচ্ছাপ করতে পারছে, 4 ঘন্টা 8 ঘন্টা পেচ্ছাপ করেনি, পেশেন্ট খুব ছটফট করছে, পেটটা ফুলে গেছে, এতটা ব্যথা হচ্ছে পেটে, একটু একটু করে ফোঁটা ফোঁটা ইউরিন ড্রিবলিং হচ্ছে, কিন্তু তোরে পেচ্ছাপ করতে পারছে না, সে নিয়ে চলে এসছে কোন নার্সিংহোমে বা তোমার হসপিটাল ইমার্জেন্সিতে নিয়ে চলে এসছে, ইউ হ্যাভ টু রিলিভ হিম এনিওয়ে, এরকম হতে পারে। বা কি হতে পারে, আর এই জিনিসটা আজকাল অতটা হয় না, আগে যখন গনোকক্কাল ইনফেকশন খুব বেশি হতো, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসেবে গনোরিয়া যখন খুব কমন ছিল, গনোরিয়াতে ইউরেথ্রাল স্ট্রিকচার ওয়াজ ভেরি কমন, কারণ ইউরেথ্রাইটিস হতো, সেখানে পাস হতো, সেই পাস যখন অর্গানাইজ করে যেত তখন ইউরেথ্রাল স্ট্রিকচার হয়ে যেত। প্রথম দিকে একটু একটু করে স্ট্রেন করে করে পেশেন্ট পেচ্ছাপ করতে পারতো, পরের দিকে যখন স্ট্রিকচার বেড়ে গেল তখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে পেচ্ছাপ বন্ধই হয়ে গেল একদিন, খুব হতো আগে, আমরা হাউসটাফশিপে এরকম প্রচুর কেস পেতাম ইমার্জেন্সিতে। তো সেরকম ক্ষেত্রে তোমার যখন নিয়ে এসছে তখন তুমি কি করবে, তুমি একটা সিম্পল রাবার ক্যাথিটার দিয়ে তাকে রিলিভ করে ছেড়ে দিতে পারো, কিন্তু যেখানে তুমি হিস্ট্রি নিয়ে 2-4 বাক্যে হিস্ট্রি নিয়েই জানতে পারছো যে পেশেন্ট একটা বিনাইন হাইপারপ্লেসিয়া প্রস্টেট, মানে অনেক দিন ধরে আছে, পেশেন্টের রাতে প্রচুর বারবার পেচ্ছাপ করতে উঠতে ইত্যাদি, এইরকম সিচুয়েশনে আমি একবার রিলিভ করে দেবো আর কাল থেকে পেশেন্ট ঝরঝরিয়ে পেচ্ছাপ করবে,
এরকম হবে না, আমাকে একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে যাতে আপাতত পেশেন্ট ঠিক থাকে, পরে আমি দরকার হলে অপারেশন করে ঠিক করব। তো তখন আমাকে ওই সিম্পল রাবার ক্যাথেটার দিয়ে না করে আমি সরাসরি আই উইল পুট ইন দিস অ্যান্ড কিপ ইট ইন সিটু। আর কোথায় হয়, কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজে পেশেন্টের ব্লাডার কন্ট্রোলটা ঠিকমতো থাকে না, যেমন জিবি সিন্ড্রোম, গুলেনবারি সিন্ড্রোম, এতে হতে পারে। প্যারাপেরেসিস যেগুলো হয়, প্যারাপ্লেজিয়াগুলোতে অনেক সময় ব্লাডার কন্ট্রোল থাকে না। সেই পেশেন্টগুলোকে যাতে স্ট্যাসিস হয়ে আছে, পেশেন্টের ইউরিন তৈরি হচ্ছে, কিডনি খারাপ হয়নি, ব্লাডার ইউরিন তৈরি হচ্ছে কিন্তু জমে থাকছে, পেশেন্ট ভয়েডিং করতে পারছে না, তার স্ট্রিকচারও নেই, তার মানে ইন্টারনাল মিয়েটেসে কোনো গন্ডগোলও নেই, কিন্তু ভয়েডিংয়ের জন্য যে ডেট্রুসার মাসেলগুলোকে যে কন্ট্রাক্টটা করতে হবে সেই ক্ষমতাটা পেশেন্টের চলে গেছে বিকজ অফ প্যারাপ্লেজিয়া। সেই সব আমাকে তার রেগুলার যাতে ব্লাডার ক্লিয়ার হয় তার ব্যবস্থা করতে হবে। সো আই উইল পুট ইন আ ক্যাথেটার যতদিন না আবার রিকভার করছে। ঠিক আছে, এইরকম পরিস্থিতিগুলোতে করতে হবে। তোমরা কিনেছো কি, সার্জারি বই কিনেছো, বেলিলাভ কিনেছো কেউ? সার্জারি লাইব্রেরিতে বেলিলাভ পাবে, ওটাই সবচেয়ে ভালো মানে সার্জারি টেক্সট বুক আর কি। তো ওখানে দেখবে কিডনি চ্যাপ্টারে অ্যাকুট রিটেনশন একটা আলাদা চ্যাপ্টারই আছে, ওখানে সুন্দর টেবিল আছে, টেবিলের মধ্যে কী কী কারণে কীভাবে রিটেনশন হতে পারে সব পরিষ্কারভাবে দেওয়া আছে। তো তোমাকে এই ইনস্ট্রুমেন্ট যদি দেওয়া হয়, কখন করবে ক্যাথেটারাইজেশন, কিভাবে করবে, কিভাবে রিমুভ করবে, কিভাবে তার ডিসিশন নেবে করবো কিনা, কি কমপ্লিকেশন হতে পারে, দিস মাচ। কমপ্লিকেশন কি হতে পারে? 1 নম্বর হচ্ছে ইনফেকশন, 2 নম্বর হচ্ছে যদি আমি রেখে দিই তাহলে ওই হয়ে যাবে, ওপর দিকে মিনারেল ডিপোজিশন হয়ে স্টোন ফর্মেশন হয়ে যেতে পারে মেনলি এগুলো। আর বের করার সময় যদি ঠিকভাবে ঠিক প্রসিজারে বার না করা হয় তাহলে ইট মে গেট ইনসাইড। এটাই মূলত। এটা হচ্ছে নিউমোথোরাক্সের ড্রেনেজ ব্যাগ, হচ্ছে এটা রোমোড্রেন বলে। এটা ব্যাগটা আছে আর নিডল একটা আছে আলাদা, নিডলটা এখানে নেই, পরে পেলে দেখিয়ে দেবো। এটা হচ্ছে নিউমোথোরাক্স ড্রেন করার জন্য। প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে নিউমোথোরাক্স কাকে বলে। ইটস ফ্রি এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি, যেখানে নর্মালি কিছু থাকার কথা নয়। প্যারাইটাল প্লুরা আছে থোরাসিক ক্যাভিটির ভিতর দিকে লাইনিং করে, ভিসেরাল প্লুরা আছে লাংয়ের বাইরে লাইনিং করে, এবং দুটো একটার সাথে অ্যাপোজড হয়ে আছে। এটা একটা পোটেনশিয়াল স্পেস, মানে এখানে স্পেস তৈরি হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি স্পেস নেই, এটাকে বলে পোটেনশিয়াল স্পেস। এটা পোটেনশিয়াল স্পেস, এখানে যদি কিছু ঢুকে যায় তখন এখানে একটা স্পেস তৈরি হবে, কারণ দুটো একটা একটার থেকে আলাদা, কিন্তু নর্মালি এটা দুটো একটার সাথে আরেকটা লেগে থাকছে, এবং দুটোর মধ্যে একটা নেগেটিভ সাকশন থাকে, যাতে থোরাসিক কেজ যখন এক্সপ্যান্ড করছে সেই নেগেটিভ টেনশনে লাংটা ফুলে উঠছে। এইবার যদি কোনোভাবে সেখানে জল আসে প্লুরাল ফিউশন হবে, যদি ব্লাড আসে কোনোভাবে ট্রমা থেকে হোক বা অন্য কিছুভাবে হোক তাহলে একটা হিমোথোরাক্স হবে, যদি পাস আসে কোনোভাবে পায়োথোরাক্স হবে, যদি এয়ার আসে নিউমোথোরাক্স হবে। নিউমোথোরাক্স কিভাবে আসতে পারে? কমনলি আসে দুটোভাবে। কমনেস্ট কারণ হচ্ছে যদি লাংস থেকে কোনোভাবে ফেটে গিয়ে হাওয়াটা প্লুরাল স্পেসে এসে যায়। এই লাং রয়েছে একটা, তার গায়ে ভিসেরাল প্লুরা রয়েছে, এবার লাঙে যে অ্যালভিওলাইগুলো রয়েছে, একটা এমফাইসিমাটাস লাং মানে কি, তার মধ্যে নানা এমফাইসিমাটাস বুলা সৃষ্টি হবে। এমফাইসিমাটাস বুলা কাকে বলে? এই যে অ্যালভিওলাইগুলো, এগুলো ওয়ালগুলো একটা একটা করে নষ্ট হয়ে যাবে, একটা ফেটে গিয়ে আরেকটার সাথে মিশে যাবে, মিশে গিয়ে ছোট এতটুকু ছিল দুটো মিলে এত বড় হলো, আরও কটা মিলে, এইরকম করতে করতে বড় বড় এয়ার ফিল্ড ক্যাভিটি তৈরি হয়ে যাবে। এগুলোকে বলা হয় এমফাইসিমেটাস বুলা। যত লাং হাইপার ইনফ্লেটেড হবে ডিউ টু এমফাইসিমা, তত এই ধরনের বুলার সংখ্যা বাড়তে থাকবে। ঠিক আছে, এবার ধরো ভিসাল পুরো ঠিক নিচে এরকম একটা বড় বুলা রয়েছে, কোনো কারণে সেই বুলাটা ফেটে গেল, ফেটে গেলে সেই হাওয়াটা কোথায় যাবে? ওই প্লুরাল স্পেসে এসে যাবে। মানে ভিতর দিকে ফাটলো না, ভিতর দিকে ফাটলে তো বুলাটা আর একটু বড় হতো, তার বেশি আর কিছু হতো না, কিন্তু সেটা যদি প্লুরাল স্পেসের দিকে ফাটে তাহলে ওটা প্লুরাল স্পেসে খানিকটা হাওয়া এসে যাবে। এবার ভিতর থেকে সে হাওয়ার সমান একটু একটু করে বেরোচ্ছে, যতবার ইনহেল করছে এক্সহেল করছে যখন বিশেষ করে, তখনই ওখান থেকে একটু একটু করে এয়ার এসে ওই প্লুরাল স্পেসে জমা হচ্ছে। এইভাবে নিউমোথোরাক্স তৈরি হয়। আর একটা কিভাবে হতে পারে? ট্রমা থেকে, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনোভাবে কিছু একটা পেনিট্রেটিং ইনজুরি হলো, তাহলে তাতেও ট্রমাটিক হতে পারে। সেক্ষেত্রে সাধারণত
হিমোনিউমোথোরাক্স হয়, মানে ব্লাডও আছে এয়ারও আছে, দুটোই হয় সাধারণত। যাও, তো তুমি তোমার কাছে পেশেন্ট নিয়ে এসছে ইমার্জেন্সিতে, পেশেন্টের হঠাৎ করে একটা সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেন, অ্যান্ড পেশেন্ট হ্যাভিং টক্সিক লুক। হঠাৎ করে শুরু হয়েছে, লাস্ট গত আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে হঠাৎ দেখা যাচ্ছে যে পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হচ্ছে, আর পেশেন্ট সাইনোসিস হয়ে যেতে পারে। যদি ফেয়ার স্কিন পেশেন্ট হয় তুমি সাইনোসিস হতে দেখবে, হাঁপ দিতে পারছে না, বুকে কষ্ট হচ্ছে, নিয়ে চলে এসছে, খুব অ্যাকিউট। আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে দেখছো যে তুমি এরকম হয়ে গেছে পেশেন্ট। এবার তুমি হিস্ট্রি নিয়ে জানলে কীভাবে হচ্ছে, যদি ট্রমার হিস্ট্রি, অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকে তাহলে তো মিটেই গেল ব্যাপারটা, অনেকটা আন্দাজে এসে যাবে। সেসব কিছু নেই, কিন্তু তুমি যে পেশেন্টের হাঁপানির রোগ আছে, সিওপিডি আছে, রাতে জেগে থাকে, করে, ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, এরকম কিছু একটা আছে, তখনই তোমাকে সন্দেহ করতে হবে বোধহয় ওই কাণ্ড হয়েছে। তুমি সঙ্গে সঙ্গে একটা তুমি করবে। ক্লিনিক্যালি তুমি কি দেখবে? আমরা যেভাবে চেস্ট এক্সামিনেশন করি, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন। ইন্সপেকশনে তুমি দেখবে মিডিয়াস্টাইন শিফট হয়ে গেছে, এটাকে একটা দিকে শিফট হয়েছে, মানে এদিকে যদি নিউমোথোরাক্স হয়ে থাকে এটাকে এদিকে শিফট করে গেছে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা, তুমি যদি দেখো ইন্সপেকশনে দেখবে চেস্ট ওই দিকটা কম মুভ করছে। আর কি দেখবে? প্যালপেশন করতে গিয়ে দেখবে ওদিকটা কম মুভ করছে। তুমি যদি ভোকাল দেখো, ভোকাল ফেমিটাস দেখো, তাহলে দেখবে ওই জায়গাটায় ফেমিটাসটা কম, কারণ এয়ার রয়েছে, সে অত ভালো ট্রান্সমিট করতে পারছে না। পারকাশন করলে, পারকাশনে দেখলে ওই দিকটা হাইপার টিম্প্যানেটিক একটা নোট, পুরো লাংসে যেরকম টিম্প্যানেটিক নোট পাই ওখানে যেন তার চেয়ে একটু বেশি হলো। তুমি অসকালটেট করো, অসকালটেট করলে ক্লিয়ারলি দেখতে পাবে যে সেদিকে সাউন্ড কমে গেছে বা একেবারে নেই। যদি কম অ্যামাউন্টে এয়ার থাকে তাহলে তলার দিকের ব্রেথ সাউন্ডগুলো তবু ট্রান্সমিটেড হয়ে তোমার কানে আসতে পারে। যদি বেশি এয়ার হয়ে থাকে তাহলে কিছুই আসছে না, তুমি পুরোপুরি সাইলেন্ট চেস্ট পাবো এখানে। এতে তোমার একটা ক্লিনিক্যালি, তার সাথে তুমি জেনারেল এক্সামিনেশনে তুমি সাইনোসিস পেয়েছো, যদি ট্রমা হয়ে থাকে ট্রমার এভিডেন্স পেয়ে গেছো ইত্যাদি। তুমি সঙ্গে সঙ্গে কি করবে? একটা চেস্ট এক্সরে করাবে, যদি তোমার চেস্ট এক্সরে করানোর সুযোগ থাকে। সঙ্গে সঙ্গে চেস্ট এক্সরে করলে তুমি একদম ভিজে ওয়েট ফিল্মটাই দেখলে পরিষ্কার দেখতে পাবে যে এই লাং গুটিয়ে গেছে, তার পাশে একটা ক্লিয়ার এজ, লাঙের এজ দেখা যাচ্ছে, তার পাশটা পুরো কালো, একেবারে তোমার প্যান্টের মধ্যে পুরো কালো হয়ে আছে এরকম, তার মানে দিস ইজ পিওর এয়ার। ঠিক আছে? লাংস যেটা খুব হাইপার ইনফ্লেটেড সেটাও কালো হয়ে যাবে, কিন্তু সেখানে তুমি মাঝে মাঝে ভেসেলের সাদা দাগগুলোকে দেখতে পাবে। একটা অ্যালভিওলারিসে যেরকম সাদা সাদা যে ছোপ ছোপ দেখা যায় সেটা তুমি দেখতে পাবে, কিন্তু যে জায়গাটা এয়ার জমে আছে নিউমোথোরাক্স হয়ে সেটা একদম নিকশ কালো, একদম এরকম হয়ে আছে। ঠিক আছে? সঙ্গে সঙ্গে তোমার কি কাজ? সেটাকে বার করা, কারণ যত সময় যাবে ওই এয়ার বাড়তে থাকবে, লাংসটাকে আরো চাপ দেবে, লাংসটা আরো গুটিয়ে যেতে থাকবে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হতে থাকবে। নিউমোথোরাক্সের 3টে ভ্যারাইটি আছে, একটা হচ্ছে ক্লোজ নিউমোথোরাক্স, একটা হচ্ছে ওপেন নিউমোথোরাক্স, একটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। ক্লোজ নিউমোথোরাক্স এদের মধ্যে সবচেয়ে ভালো। কিরকম? একটা বুলা ছিল, ফেটে গেছে, খানিকটা এয়ার ওখানে এসেছিল, প্লুরাল স্পেসে এসছে, কিন্তু যেখান দিয়ে একটা বেরিয়েছিল সামহাও সেই জায়গাটা আবার সিল অফ হয়ে গেছে। ঠিক আছে? কোনোভাবে প্লুরালের এদিক ওদিক, এই ফ্ল্যাপ ওই ফ্ল্যাপে অ্যাপোজ হয়ে গিয়ে, বা হয়তো ওখানে একটু ব্লিডিং হয়েছিল, একটা ব্লাড ক্লট হয়ে বন্ধ হয়ে গেছে, সামহাও যে জায়গাটা লিক করেছে সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, যার ফলে নতুন করে আর এয়ার যাচ্ছে না। এতটা এয়ার ঢুকেছে তার জন্য একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু নতুন করে এয়ারটা বাড়ছে না। এটাকে তোমার কিচ্ছু করার দরকার নেই যদি সেটা খুব বড় সাইজের হয়। বড় সাইজের হলে তোমাকে ড্রেন করতে হবে, কিন্তু যদি খুব বড় সাইজ না হয় তাহলে ইউ ক্যান লিভ ইট অ্যাজ ইট ইজ। তুমি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রাখো, আস্তে আস্তে ওই এয়ারটা অ্যাবজর্ব হয়ে যাবে। সেটা 2 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, তোমার খোঁচাখুচি করার কোনো দরকার হবে না। ওপেন নিউমোথোরাক্স মানে কি? এয়ার ঢুকেছে ওখানে এবং যতবার, তখন যেটা বললাম, যতবার ইনহেল করছে এক্সহেল করছে সমানই একটু একটু করে এয়ার যাচ্ছে, আবার ভিতরেও আসছে। এটা খুব র্যাপিড ডিটোরিয়েশন হবে না। এয়ার প্লুরাল স্পেসে আসছে, আবার যখন এক্সপায়ার করছে তখন আবার এয়ার কিছুটা লাংসে চলেও আসছে, এইভাবে কিছুটা কিছুটা করে বাড়ছে কমছে এরকম হচ্ছে, আস্তে আস্তে হয়তো একটু একটু করে নিউমোথোরাক্সটা বাড়ছে। তুমি হাতে কিছুটা টাইম পাবে, তাতে তোমাকে ড্রেন করতে হবে, বাট ইউ উইল গেট সাম টাইম টু সেভ দ্য পেশেন্ট। টেনশন নিউমোথোরাক্স কি? টেনশন নিউমোথোরাক্সের ব্যাপারটা এমনভাবে হয় যে গেল যেখান দিয়ে ঢুকছে ওই জায়গাটা একটা ভালভ লাইক অ্যাকশন হয়,
পেশেন্ট যখন ইনহেল করছে, বাইরে থেকে হাওয়া ঢুকছে, তখন ওখান দিয়ে হাওয়া গিয়ে প্লুরাল স্পেসে ঢুকছে, কিন্তু এক্সহেল করার সময় সেই হাওয়াটা আর লাঙের মধ্যে আসছে না, ওইখানেই জমে থাকছে। মানে প্রত্যেকটা ব্রিদিং এর সাথে একটু একটু করে এয়ার গিয়ে ওখানে বেড়ে যাচ্ছে। তাতে কি করবে, পেশেন্টটা খুব র্যাপিডলি ডিটোরিয়েট করবে, খুব তাড়াতাড়ি তার সাইনোসিস দেখা দেবে, খুব তাড়াতাড়ি সেদিকে লাংটা গুটিয়ে একেবারে ছোট হয়ে যাবে, অন্য লাংটার উপর সিভিয়ার প্রেশার পড়তে থাকবে, এবং পেশেন্ট রেসপিরেটরি ফেলিয়ার হয়ে তাড়াতাড়ি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কেসটা হচ্ছে সবসময় একটা গ্রেভ মেডিকেল ইমার্জেন্সি। তো তোমার যদি পেশেন্টকে ক্লিনিক্যালি দেখে মনে হয় এবং হিস্ট্রিটা দেখে যে মাত্র 15 মিনিটের মধ্যে বা আধ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে পেশেন্টকে ছটফট করছে, এদিকটা একদম সাইলেন্ট, তোমাকে সন্দেহ করতে হবে এটা নিশ্চয়ই টেনশন নিউমোথোরাক্স আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু সামথিং ভেরি র্যাপিডলি। এটাতে একটা টোটকা আছে, সেটা টেক্সট বুকেও লেখা থাকে, সেটা হচ্ছে পুট ইন আইভি নিডল। তোমার পকেটে আইভি নিডল সবসময় থাকবে, তুমি যে রকম জায়গাতেই থাকো সেখানে তোমার একটা আইভি ড্রিপসেট ফিপসেট কিছু না কিছু থাকবেই, তোমার মোটা আইভি নিডল থাকবেই। তুমি যেখানটা হয়েছে সেখানে আইভি নিডল ঢুকিয়ে দাও একদম রিবের ফাঁক দিয়ে। তাতে কি হবে, ওটা দিয়ে হাওয়াটা কিছুটা কিছুটা করে বেরিয়ে যাবে, পেশেন্টকে মেরে ফেলার মতো বিল্ড আপটা হবে না। টেনশন নিউমোথোরাক্স প্লুরাল স্পেসে হাওয়া আসছে, কিন্তু তার মধ্যে কিছুটা কিছুটা করে ওই নিডল দিয়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে পেশেন্ট রাতারাতি মারা যাবে না, ইউ উইল গেট সাম টাইম। ঠিক আছে, তো এই গেল নিউমোথোরাক্সের ব্যাপার। তুমি কি করবে, সঙ্গে সঙ্গে পেশেন্টকে ওটিতে নিয়ে চলে এলে, ওটি যদি না থাকে তোমার একটা প্রসিজিয়ার রুম আছে সেখানে করতে পারলে, এমনকি বেড সাইডেও করা যায়, আমরা এসব বেড সাইডেও করেছি একটা সময়। ঠিক আছে, কি করতে হবে, যে জায়গাটা তুমি করে তুমি পারকাস করে দেখে নিলে কোন জায়গাটা সবচেয়ে বেশি লাগছে সেইখানে তুমি দেবে। ইউজুয়ালি মিড অ্যাক্সিলারি লাইনে করা হয়, যে স্পেস থেকে তুমি দেখছো যে একদম মানে টিম্প্যাটিক হয়েছে সেরকম স্পেসে এই মিড অ্যাক্সিলারি লাইনে দেওয়া হয়। ভালো করে জায়গাটাকে তুমি অ্যান্টিসেপটিক ড্রেসিং দিয়ে দিলে, স্পিরিট, বিটাডিন দিয়ে সে জায়গাটাকে, যদি খুব ইমার্জেন্সি না হয়, একটু 1% লিগনোকেন জাইলোকেন জেলি তুমি ওখানে ইনফিলট্রেট করে দিলে, করে 10 মিনিট ওয়েট করে নিলে যাতে জায়গাটা অসার হয়ে যায়, হয়ে নিজে সাবান দিয়ে হাত ধুয়ে হাতে স্টেরাইল করে নিয়ে স্টেরাইল গ্লাভস পরে ইউ টেক দ্য নিডল। কীভাবে করতে হবে, চামড়ার তলায় একটু ঢুকাবে 1 সেন্টিমিটার মতো সাবকিউটেনিয়াস, মানে বাইরে থেকে খচ করে ঢুকিয়ে দিলাম তা কিন্তু কখনো নয়। চামড়ার তলায় নিডলটাকে 1 সেন্টিমিটার সাবকিউটেনিয়াস গেলে তারপরে নিডলটাকে ভার্টিক্যালি করে ভিতরে ঢুকিয়ে দেবে। কেন, তুমি যদি থ্রু অ্যান্ড থ্রু ঢুকিয়ে দাও, পরে যখন বার করবে ওটার সাথে তো সরাসরি বাইরে একটা চ্যানেল তৈরি হয়ে গেল, আবার তো সেম জিনিস হয়ে যাবে, বাইরে হাওয়া ঢুকতে থাকবে। এরকম করলে কি হবে, 1 সেন্টিমিটার ঢুকিয়ে যদি আমি এইভাবে ঢুকাই, পরে যখন আমি নিডলটাকে বার করব তখন এই যে 1 সেন্টিমিটার জায়গার চামড়াটা, সেটাই একটা ফ্ল্যাপ ডোরের মতো ওটাকে ফুটোটাকে আটকে দেবে। যে কোনো প্যারাসেন্টেসিসেই নিয়ম হচ্ছে এটা। তুমি যখন অ্যাসিডিক ফ্লুইডের জন্য অ্যাবডোমিনোসেন্টেসিস করবে তখন একই নিয়ম, তুমি স্কিনের তলায় 1 সেন্টিমিটার নিডলটাকে সাবকিউটেনিয়াস নিয়ে গিয়ে তারপর ওটাকে ঢোকালো এরকম করে, যাতে যখন বার করবে তখন ওই চ্যানেলটা ওই চামড়াটা দিয়ে আটকে গেল। না হলে তুমি যদি সোজা ঢুকিয়ে দাও কি করবে, যখন নিডল বার করবে ওখান থেকে ভুর করে জল বেরোতে থাকবে, ভিতরে তো চাপে আছে জলটা, ভুর করে বেরোতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এইভাবে তুমি ঢুকিয়ে দিলে, আস্তে আস্তে ঢোকাও, মানে উইদিন 1 or 1.5 সেন্টিমিটার দেয়ার উইল লস অফ রেজিস্ট্যান্স। তুমি মাসেল ভেদ করে ওটাকে ঢোকাচ্ছ, একটা মিনিমাম চাপ দিয়ে ঢোকাচ্ছ, একটা জায়গায় দিয়ে ফুচ করে তোমার আর হাতে কোনো চাপ নেই, মানে ওটা ওপেন স্পেসে চলে গেছে ঠিকঠাক। যেই এটা করলে তুমি ঢোকানোর আগে, আমাদের সময় আমরা যেটা করতাম, আমাদের তো এইসব সেটগুলো তখন অ্যাভেলেবেল ছিল না, নিডলের সাথে আমরা একটা ল্যাটেক্সের রাবার টিউব লাগানো থাকতো, আমরা ওটাকে আর্টারি ফরসেপস দিয়ে আটকে দিতাম বা ক্লিপ দিয়ে আটকে দিতাম। ঢোকালাম, যেই লস অফ রেজিস্ট্যান্সটা হলো তখন আমরা ওটার সাথে যে ব্যাগটা আছে সেটাকে কানেক্ট করে দিলাম, হাওয়া আসতে শুরু করে দিল। এখন এগুলোতে থাকাতে কি হয়েছে, আমি এটাকে একেবারে রেডি করে ইউজ করতে পারি। নিডলটা যখন দিচ্ছি সেটা এখানে তার মুখটা লাগানো থাকবে, ঠিক আছে। এই ভিতরটাতে একটা অ্যান্টিসেপটিক লিকুইড আমার থাকবে। এই যে যতটা ডট ডট দাগ দেওয়া আছে দেখো, এই অবধি সাধারণত বিটাডিন দেওয়া হয়। বিটাডিন সলিউশন রইল। কেমিস্ট্রিতে উলফস বটল পড়েছিলে মনে আছে, এতে উলফস বটল হায়ার সেকেন্ডারিতে, একটা বটল তার দুটো মুখ, একটা দিয়ে লিকুইড বা কিছু একটা ঢোকে, অন্য দিক দিয়ে হাওয়া বেরিয়ে যায়। এটা হচ্ছে সে উলফস বটলের মতো কাজ করবে। ইনফ্যাক্ট আমরা যখন করতাম তখন এগুলো ডিসপোজালগুলো অ্যাভেলেবল, আমরা উলফস বটল দিয়েই কাজ করতাম।
তোমার এইটা দিয়ে থোরাসিক ক্যাভিটি থেকে এয়ার আসছে, সেইটা এই লিকুইডের মধ্যে যাচ্ছে, এয়ারটা এই টিউবটা আমি খুলে দেবো, এয়ারটা দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। পুরোটা একটা ক্লোজ সিস্টেম, যাতে বাইরে থেকে কোনো জীবাণু ঢুকে আমার চেস্ট ক্যাভিটিটাকে ইনফেক্ট না করতে পারে। যে এয়ার আসছে সে এখান দিয়ে এলো, বা যদি কোনো ফ্লুইড টুইড থাকে সেটাও আসতে পারে, মেনলি এয়ারই আসবে, এসে এখান থেকে এসে এই বিটাডিনের মধ্যে ঢুকছে, আর হাওয়া বাবল করে করে এটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। যেহেতু এই ইন্টারফেসটা আছে, সেহেতু কোনো জার্মের পক্ষে এটাকে বাইপাস করে এখান দিয়ে বাইরে হাওয়া দিয়ে ঢুকে এখান দিয়ে চেস্টে ঢুকে গেল, এটা হতে পারবে না, কারণ মাঝখানে আমার এই বিটাডিনের সমুদ্রটা আছে। ঠিক আছে, এইভাবে তুমি লাগিয়ে দিলে যেখান দিয়ে নিডলটা ঢুকেছো ওটাকে সিকিউর করতে হবে। ওটা একটা পার্স স্ট্রিং বলে, চারদিকে সার্জিক্যাল সুচার মেটেরিয়াল দিয়ে একটা, ওই ধরো কি বলবে, বটুয়া দেখেছো, মানে যেরকম বটুয়া হয় যে চারদিকে এরকম করে দড়িটা থাকে, টান দিলে টাইট হয়ে যায়, সেরকম ধরো এইটা নিডলটা আমি এখান দিয়ে নিডল ঢোকালাম বার করলাম, নিডল ঢোকালাম বার করলাম, নিডল ঢোকালাম বার করলাম, এরকম করে 3টে বা 4টে বাইট নিয়ে দুটো আমার দড়ি হলো। আমার যেই কাজটা শেষ হলো আমি দুটো দড়িকে টান দিয়ে দিলাম, টান দিলে আমার ওই নিডলের চারপাশে টাইট হয়ে স্কিনটা বসে গেল, তাহলে পাশ দিয়ে যে এয়ার ঢুকে যাবে তার চান্সটা রইল না। ভালো করে বেঁধে দিলাম, চারপাশে আমি অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট দিয়ে ওটাকে ভালো করে ড্রেসিং করে রেখে দিলাম। কি হবে, এয়ার ড্রেন হতে থাকবে, পেশেন্টের ভিতরে প্রচুর এয়ার ছিল, চাপে ছিল, সেই এয়ার বা বেরোনোর রাস্তা পেয়েছে, যত পেশেন্ট শ্বাস নেবে তত একটু একটু করে এয়ার এখান দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এখান দিয়ে জমা হতে থাকবে, এখানে জমা হবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, সেটা বেরোচ্ছে কিনা তুমি কি করে বুঝবে? এইখানে যে এ আছে বিটাডিন আছে, সেটা এই কলামে কিছুটা উঠে থাকবে, এবার এই কলামটা ওঠানামা করবে প্রত্যেক ইন্সপিরেশনের সময়, এক্সপিরেশনের সময়। যেই হাওয়া বেরোচ্ছে, হাওয়া এখান দিয়ে যখনই আসছে কলামটা একটু নামছে, যেই হাওয়া বেরিয়ে যাচ্ছে কলামটা আবার একটু উঠছে, এরকমভাবে সমানে এটা অসিলেট করতে থাকবে। এবার যখন মোটামুটি পুরো হাওয়াটা বেরিয়ে যাবে, বা যতটা বেরোনোর মতো জায়গায় ছিল সেটা যখন বেরিয়ে যাবে, তখন আর কিছু বেরোবে না, তখন কলামটা দেখবে ফিক্সড হয়ে গেছে, আর নড়াচড়া সেরকম করছে না। এবার তুমি 3 ঘন্টা 4 ঘন্টা দেখলে, তুমি একটু নিডলটা ধরে একটু ম্যানিপুলেট করে দিলে এদিক ওদিক, তাতেও দেখলে যে না, কলাম খুব একটা নড়াচড়া করছে না, মানে ফর অল প্র্যাকটিক্যাল পারপাসে যতটাই আর বেরোনোর মতো ছিল প্লুরাল ক্যাভিটিতে বেরিয়ে গেছে। এইবার ইউ ক্যান টেক দ্য ডিসিশন অফ রিমুভিং দ্য হোল থিং। আচ্ছা, তার আগে বলি, এটা যখন ঢুকিয়ে দিয়েছি, সব আমার হয়ে গেছে, এয়ার টেয়ার বেরোচ্ছে, সব আমার সেলাই ফেলাই করা হয়ে গেছে, তখন আমার একটা কাজ করার আছে, এটা এক্সামিনার জিজ্ঞেস করবেই। সেটা হচ্ছে, এটা করার পর তুমি কি করবে? আই উইল টেক আ চেস্ট এক্সরে। চেস্ট এক্সরেতে আমি দেখবো যে আমি নিডল যেটা ঢুকিয়েছি সেটা ঠিক কোন পজিশনে আছে, কোনখানে আছে, সেটা নতুন করে লাঙের ভিতরে চলে গেছে কিনা, আবার সেখানে লাংকে নতুন করে ইনজিওর করে দিল কিনা, সেরকম হলে আমাকে একটু উইথড্র করে ওটাকে ঠিক স্পেসে রাখতে হবে। আর অন্য কিছুর সঙ্গে এই ঢোকাতে গিয়ে তুমি নতুন করে কোনো ব্লিড ফিট করলে, তুমি তো একটা ব্লাইন্ড প্রসিজার করছো, হয়তো একটা রক্তনালীর ভিতর দিয়েই তুমি ওটাকে পেনিট্রেট করেছো, সেটা দিয়ে উজ করে করে ব্লাড, সেরকম কিছু প্লুরাল স্পেসে জমছে কিনা সেগুলো দেখে নেবে। মোট কথা, তোমাকে হয়ে যাওয়ার পর একটা চেস্ট এক্সরে করে দেখে নিতে হবে যে নিডলের পজিশন ঠিক মতো আছে কিনা, বা অন্য কিছু কমপ্লিকেশন। এখানে কোনো ওই ফলিস ক্যাথিটারের মতো বেলুন ফেলুন কিছু নেই, তুমি এমনি ওটাকে সিকিউর করে রেখেছো, তুমি আস্তে আস্তে ওটাকে রিমুভ করে দিয়েই সঙ্গে সঙ্গে ওই যে সেলাইটা ছিল সেটার সঙ্গে সঙ্গে টাইট করে বেঁধে দিলে, দিয়ে দরকার হলে আরেকবার ওখানে সুচার করে দিলে, ব্যাস পুরো জিনিসটা ক্লোজ হয়ে গেল। এই হচ্ছে রিমুভাল। কমপ্লিকেশন কি কি হতে পারে? 1 নম্বর কমপ্লিকেশন হচ্ছে ট্রমা হতে পারে। 2 নম্বর কমপ্লিকেশন হচ্ছে পেশেন্টের সাডেন শক হয়ে যেতে পারে। তুমি লাংস একটা খুব ভাইটাল অর্গান, সেখানে তুমি একটা খোঁচা মারছো মানে একটা ভেসে হয়ে গেল, শক হয়ে যাওয়ার ভয় আছে, কিন্তু সবসময় থিওরিটিক্যাল রিস্ক হলেও সেরকম একটা রিস্ক আছে। কাজে সবসময় তোমাকে ইমার্জেন্সি রিসাসিটেশন কিট যেগুলো থাকে, অ্যাট্রোপিন, নরএড্রিনালিন, হ্যানত্যান বা ডেক্সামেথোজেন, এগুলো হাতে নিয়ে তোমাকে কাজ করতে হবে। যদি কোনো কারণে পেশেন্ট হঠাৎ সাডেন শক হয়ে যায়, পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, ইউ ক্যান গিভ নরএড্রিনালিন বা হোয়াটএভার। ঠিক আছে, দরকার হয় না সাধারণত, বাট আর থিওরিটিক্যাল রিস্ক ইজ দেয়ার। তৃতীয় কথা হচ্ছে ট্রমা হতে পারে, ভিতরে ট্রমা হয়ে নতুন করে ব্লিড করলো, এটা হতে পারে। তৃতীয় কথা হচ্ছে কি বলবো, হ্যাঁ, লাংসে আমি নতুন করে ইনজুরি করে দিতে পারি। ড্রিল যখন ঢুকাচ্ছিলাম, আমি যদি খুব কেয়ারফুলি না করি, আমি বেশি ঢুকিয়ে ফেলেছি, ওটা লাঙে গিয়ে খোঁচা মেরে একটা জায়গায় ল্যাসারেশন করে দিল, দিয়ে এটা হতে পারে।
সাধারণত স্কিলড হাত হলে, অভিজ্ঞ থাকলে, সাধারণ মানে সাবধানে করলে এগুলো কিছু হওয়ার কথা নয়। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং কমপ্লিকেশন সেটা হচ্ছে সার্জিক্যাল এমফাইসিমা। সার্জিক্যাল এমফাইসিমা কাকে বলে? তুমি ড্রিলটাকে ঢুকিয়েছো কিন্তু যথেষ্ট সিকিওর করে ওটাকে স্টিচ করোনি, বাইরে থেকে পাশ দিয়ে একটু একটু করে এয়ার ওখানে ঢুকে যাচ্ছে। সেটা কি হবে তাহলে? যেখান দিয়ে নিডলটা ঢুকিয়েছো তার আশপাশে ওই এয়ারটা স্কিনের ঠিক তলায় সাবকিউটেনিয়াস লেভেলে জমতে শুরু করবে। একটু আর চলে কিছুই বোঝা যাবে না, যখনই একটু জমতে থাকবে তখন স্কিনের তলায় ওই জায়গাটাতে ওটা ছড়াতে থাকবে এবং আস্তে আস্তে জিনিসটা স্প্রেড করবে। ধরো এখানে করেছো, তুমি যতবার পেশেন্টকে দেখতে যাচ্ছ তোমার 1 ঘন্টা অন্তর অন্তর পেশেন্টের ভাইটালস চেক করা দরকার। যতবার দেখছো তোমাকে লাইটলি ওই জায়গাটা একটু প্যালপেট করে দেখতে হবে। প্যালপেট করে যদি সার্জিক্যাল এমফাইসিমা থাকে তাহলে কি হবে? স্কিনের তলায় ওই জায়গাটা একটা করকর করতে থাকবে। এই চাপ দিচ্ছ, দেখবে এর তলায়, হাতের তলায় যদি একটা মানে পাতলা মেমব্রেনের তলায় অনেকগুলো কাঁকড় থাকে, সেটাকে না করলে যেমন একটা ফিলিং হবে হাতের মধ্যে কাঁকড় প্যালপেট করার মতো, ঠিক সেরকম একটা তোমার ফিলিংস হবে চামড়ার তলায়, যেন বুড়বুড় করছে চামড়ার তলায়। এবং যত বাড়বে এটা ছড়াবে চারদিকে, বিশেষ করে ওপর দিকে আসবে। যাদের খুব বেশি সার্জিক্যাল এমফাইসিমা হয়ে যায় তাদের গলা ফলা এরকম ফুলে বুকে পর্যন্ত এতগুলো ফুলে যায়, কারণ সব আস্তে আস্তে এয়ার এসে 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 পুরো সাবকিউটেনিয়াস এয়ার লেভেলটাকে ফুলিয়ে দিচ্ছে। অ্যান্ড দ্য সুনার ইউ ডিটেক্ট ইট দ্য বেটার। কারণ হলে সঙ্গে সঙ্গে তোমাকে আবার জায়গাটাকে ভালো করে কোথা থেকে বেরোচ্ছে কি দিয়ে সেটাকে ভালো করে স্টিচ করতে হবে, সিকিউর করতে হবে, সব করতে হবে। যে এয়ারটা বেরিয়ে গেল সেটাকে ঠিক করার তোমার হাতে কোনো উপায় নেই। ও নিজে নিজে আস্তে আস্তে অ্যাবজর্ব হবে, যতক্ষণ অ্যাবজর্ব হবে ততক্ষণ পেশেন্ট ও নিয়েই থাকবে। কাজেই যত তাড়াতাড়ি তুমি ডিটেক্ট করতে পারো তত বেটার। খুব বেশি বেড়ে গেলে সাধারণত কি করা হয়, কয়েকটা জায়গাতে এটাকে সিকিউর করার পর যেখানে যেখানে হয়েছে আইভি নিডল ঢুকিয়ে ঢুকিয়ে এয়ারটাকে বার করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেটা খুব ভালো মেথড নয়, সবসময় খুব ভালো কাজও হয় না। কাজেই সবসময় চেষ্টা করতে হবে যাতে যদি হয় আমি যেন তাড়াতাড়ি ওটা ডিটেক্ট করতে পারি এবং তাড়াতাড়ি ওটাকে সিকিউর করতে পারি। এই হচ্ছে মোটামুটি এইগুলোই জিজ্ঞেস করবে, এর বেশি আর জিজ্ঞেস করার মতো কিছু নেই। নিউমোথোরাক্স, কিছু কিছু নিউমোনিয়া থেকেও নিউমোথোরাক্স হয়, যেমন স্ট্যাফাইলোকক্কাল নিউমোনিয়া যদি হয় তাতে ক্যাভিটি ফরমেশন হয়। ধরো একটা লোবে, আপার লেফট আপার লোবে বা রাইট আপার লোবে অত কোথাও একটা স্ট্যাফাইলোকক্কাল হয়ে আছে, সেখানে ছোট 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 ক্যাভিটি ফরমেশন। এবার কোনো ক্যাভিটি যদি প্লুরাল স্পেসের খুব কাছাকাছি থাকে সেখানে ওটাও বাই চান্স হয়ে গিয়ে ক্যাভিটেট করে গিয়ে ওখানে করতে পারে। তো সেরকম কিছু হতে পারে, তোমাকে জিজ্ঞেস করবে যে কোনো নিউমোনিয়া থেকে হতে পারে কিনা, তখন বলতে হবে তোমাকে। আর এতে সাপোর্টিভ ট্রিটমেন্ট আর কি আছে? সাপোর্টিভ ট্রিটমেন্ট 1 নম্বর হচ্ছে ক্লোজ মনিটরিং অফ দ্য ভাইটাল সাইন্স, সেটা করতে হবে। আর্লি ডিটেকশন অফ এনি কমপ্লিকেশনস, তার মধ্যে সার্জিক্যাল এমফাসিসের ব্যাপারটা বলতে হবে। আর হচ্ছে কি, তুমি জায়গাটা অ্যাসেপসিস ভালো করে মেনটেন করতে হবে, কোনোভাবে যেন ইনফেক্টেড না হয়ে যায়। আর অ্যান্টিবায়োটিক কাভারেজ দিতে হবে, পেশেন্টকে অক্সিজেন দিতে হবে, তার অক্সিজেন স্যাচুরেশন কীরকম আছে দেখে নিয়ে এ করতে হবে। পেশেন্টকে অ্যানালজেসিক দিতে হতে পারে প্রথম 24 ঘন্টা বা 48 ঘন্টা। আর আন্ডারলাইং কজ যেটা সেটাকে ট্রিট করতে হবে, না হলে দ্য কেস উইল রেকার।